একটি গ্রামে হাবু তার পরিবার নিয়ে থাকতো। হাবু ছিল অনেক সাহসী। সে সবসময় গ্রামবাসীদের সাহায্য করত, সবার বিপদে এগিয়ে আসতো। গ্রামবাসীরাও হাবুকে অনেক ভালোবাসতো। বাবা হাবু, চলো আজ আমার সাথে। এক জায়গায় যেতে হবে তোমাকে। কিন্তু কোথায় যাব বাবা? তুমি তো জানো বাবা, আমি প্রতি মাসে একবার করে গরিব ভিক্ষুকদের জন্য খাবারের আয়োজন করি আর তাদেরকে খাওয়াই। আর আজ তাদেরকে খাওয়ানোর সময় চলে এসেছে। আরে বাহ বাবা, এটা তো খুবই ভালো কথা। তাহলে চলো বাবা, এখনই যাই। এরপর হাবু তার বাবার সাথে একটি জায়গায় যায়, যে জায়গায় অনেক ভিক্ষুক ছিল। হাবুর বাবা সবাইকে খাবারের একটা করে প্যাকেট দিতে লাগলো। খাবারের প্যাকেট পাওয়াতে সবাই অনেক খুশি হয়ে গেল। তখনই হাবুর বাবা একটি লোককে দেখলো। আপনি কে? আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। বাবা, আমি তো চোখে দেখি না, এক জায়গা থেকে কত জায়গায় যাই, তাই হয়তো এখানে চলে এসেছি। ঠিক আছে, এই নিন আপনার খাবার, খাবার খেয়ে নিন। এরপর হাবু ও তার বাবা সেখান থেকে বাড়িতে চলে এলো। অন্যদিকে সেই ভিক্ষুকটি হাসতে লাগলো। আরে, এভাবেই তো আমার ব্যবসাটাকে ভালো মতো চালাতে হবে। ভিক্ষুকের সাথে সাথে পকেট মারও করতে হবে। এরপর তো শুধু লাভ আর লাভ হবে। এভাবেই সেই ভিক্ষুক ভণ্ডামি করে ভিক্ষুক সেজে সবার কাছ থেকে টাকা চাইতো। আর তাদের একটি গ্যাংও ছিল। সবাই সবার মতো চারদিকে ছড়িয়ে পড়ো, যেভাবেই হোক বেশি করে টাকা নিতে হবে। ঠিকঠাক ভাবেই সবকিছু হবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এবার তোমরা বেরিয়ে পড়ো। এরপর সবাই ভিক্ষুক সেজে আলাদা আলাদা ভাবে বেরিয়ে পড়লো। আর সে কানা ভিক্ষুকটি হাঁটতে হাঁটতে বলল, বাবা রে, মা রে, আমারে কিছু খেতে দে। আজ দুদিন থেকে যে না খেয়ে আছি। আরে এই দাদা, তুমি কাজ করতে পারো না? তোমায় তো একদম সুস্থ দেখাচ্ছে। কিন্তু দাদা, আমি তো কানা, চোখে কিছুই দেখি না। চোখে না দেখলে কাজকর্ম কেমনে? আমারে কিছু দান দে দাদা। ঠিক আছে, দিচ্ছি। এরপর সেই লোকটি তার পকেট থেকে মানিব্যাগ বের করে ভিক্ষুককে 10 টাকা দিয়ে দিল। আর লোকটি চলে যেতে ভিক্ষুকটি তার পকেট থেকে মানিব্যাগটি চুরি করে নিল। এরপর সেখান থেকে চলে গেল। অন্যদিকে সেই লোকটি বাসায় চলে যায়। আরে, আমার মানিব্যাগটা কোথায় গেল? মানিব্যাগ তো আমার পকেটেই ছিল। কোথায় গেল? আরে, মনে হয় ওই ভিক্ষুকটাই নিয়েছে। এখন তো কাউকে বিশ্বাসই করা যায় না। আমার কতগুলো টাকা ছিল। এভাবে অনেকেই সেই ভিক্ষুকদের কাছে প্রতারিত হতে থাকে। আর একদিন হাবুর বাবার সাথে সেই ভিক্ষুকটি পড়ে যায়। আরে, আপনি সেই লোকটা না, সেদিন যে দেখেছিলাম? আমি তো আপনাকে দেখতেই পারছি না, চিনবো কি করে দাদা? আমি তো অন্ধ। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি কোথায় যাচ্ছেন? কই আর যাবো, আমি তো এই রাস্তাতেই সবসময় থাকি। আর তো কোনো জায়গা চিনি না দাদা। ঠিক আছে, আপনি থাকেন, আমি তাহলে এবার আসি। এরপর হাবুর বাবা একটা রিক্সা ডাক দিল। আর রিক্সাতে ওঠার সাথেই ভিক্ষুকটি হাবুর বাবার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে নিল। এরপর হাবুর বাবা রিক্সাতে করে চলে যায়। আর বাড়ির সামনে এসে যখনই টাকা দিতে যাবে তো দেখে তার মানি ব্যাগ নেই। আরে, আমার মানিব্যাগটা কোথায় গেল? আমার পকেটেই তো ছিল। হাবুর বাবা সেই লোকটার সামনে দাঁড়িয়ে আছে। তখনই হাবু সেখানে চলে আসে। কি হয়েছে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি আমার মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না, এনাকে তো টাকা দিতে হবে। এরপর হাবু টাকা দিয়ে দিল। এরপর তারা বাড়িতে চলে যায়। আর হাবুর বাবা বলতে লাগলো, আমার কিছু একটা গরমিল মনে হচ্ছে। আমার কাছে শুরু থেকেই মানিব্যাগটা ছিল। ওই ভিক্ষুকটার সাথে দেখা হওয়ার পর মানিব্যাগটা আর পাচ্ছি না। তাহলে কি ওই ভিক্ষুকটা? না না, ও তো চোখেই দেখতে পারে না। তাহলে কিভাবে চুরি করে? বাবা বাবা, তুমি কি কোনো খবর শুনেছো? কিসের খবর? চোররা নাকি ভিক্ষুক সেজে অনেকের মানিব্যাগ, টাকা আরো অনেক কিছু চুরি করছে। আর এরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে।
তাহলে ওই ভিক্ষুককে আমার মানিব্যাগটা চুরি করলো? কোন ভিক্ষুক বাবা? তুমি এক কাজ করো, আশেপাশে খবর নাও আর সব ভিক্ষুকদের নজরে রাখো। দেখো তারা কি করছে, কোথায় যাচ্ছে, তাহলেই সব বোঝা যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর হাবু শিপুর কাছে যায় আর শিপুকে গিয়ে সব কথা বলে। এরপর তারা দুজন সে ভিক্ষুকদের উপর নজর রাখে আর তারা দেখতে পায় ভিক্ষুকদের একটা গ্যাং আছে আর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর মানিব্যাগ চুরি করে আর এভাবে দিন দিন মানুষকে প্রতারিত করছে। হাবু তার বাবাকে কল করে। হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি পুলিশকে নিয়ে ঝিল্লি পার্কের সামনে জঙ্গলে আসো। আর এখানে সব ভিক্ষুক একসাথে হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এরপর হাবুর বাবা পুলিশ নিয়ে আসতে থাকে আর হাবু সে ভিক্ষুকদের সামনে যায়। এই যে আঙ্কেল, আজ কতগুলো মানিব্যাগ নিয়ে এসেছেন শুনি। এই বাচ্চা, কে তুমি আর এখানে এলে কিভাবে? চলে যাও এখান থেকে। আগে আমাকে মানিব্যাগ গুলো ফিরিয়ে দিন। বাচ্চা ছেলেটি বলে কি রে, ধরতো ওকে। এরপর তারা হাবুর উপর আক্রমণ করে আর হাবুও লড়াই করতে থাকে। ঠিক তখনই হাবুর বাবা পুলিশ নিয়ে আসে। এই যে ধরুন ওদের, গরিব ভিক্ষুক সেজে সবাইকে প্রতারিত করছে। এরকম লোকদের থানাতেই আটকে রাখতে হয়। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপর পুলিশ তাদের সবাইকে ধরে নিয়ে যায় আর সবাই এই সব অসৎ মানুষের হাত থেকে রক্ষা পায়। একটি গ্রামে হাবু নামে একটি ছেলে থাকতো। হাবু তার মা বাবার সাথেই থাকতো। হাবু পড়াশোনায় অনেক ভালো ছিল, ক্লাসে সবসময় ফার্স্ট হতো। একদিন সকালবেলা, বাবা চলো, আমাকে স্কুলে দিয়ে আসবে। কেন রে, তোর বন্ধুরা আবার কি হলো? সে কি স্কুলে যাবে না? না বাবা, ও খুব অসুস্থ, তাই ও আজ স্কুলে যাবে না। আর আমার একা একা যেতেও ভালো লাগছে না। চলো না বাবা। হ্যাঁ, যাচ্ছি, চল। তারপর হাবু ও তার বাবা বেরিয়ে পড়ে আর রাস্তায় হাঁটতে থাকে। তখন হাবুর বাবা বলে, কি রে, আজ তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। চল, হেঁটেই যাই। আচ্ছা বাবা, চলো। সেই সময় সেই রাস্তা দিয়ে অনেক ছেলে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। হাবু তখন তাদেরকে দেখলো আর বলল, দেখো বাবা, সবাই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। তুমিও তো আমাকে একটা সাইকেল কিনে দিতে পারো। না না, রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না। তোকে এখন সাইকেল কিনে দেওয়া যাবে না। রাস্তা তো ঠিকই আছে বাবা, তুমি দাও না আমাকে একটা সাইকেল কিনে। আচ্ছা, সেটা না হয় পরে দেখা যাবে, এখন চল। তারপর তারা হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছে যায় আর হাবুর বাবা হাবুকে স্কুলে রেখে বাসায় চলে আসে। একদিন হাবু আর হাবুর বন্ধু শিপু হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। তখনই, হে হে হে, দেখ দেখ, ওই হাবু হেঁটে হেঁটে স্কুলে আসছে। তার একটা সাইকেলও নেই। হে 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 হে। হাবু দেখ, বাদল তোকে নিয়ে কি সব বলছে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। চল স্কুলে যাই। তুই কিছু বলছিস না কেন? ওরা তো তোকে অপমান করছে। না শিপু, ওদের এখন কিছু বলা যাবে না, তাহলে ওরা আরো বেশি বেশি করে বলবে। তার চেয়ে চুপ করে থাকাই ভালো। আচ্ছা, ঠিক আছে। তারপর তারা স্কুলে চলে গেল
আর সেদিন হাবু বাসায় এসে তার বাবাকে বলল, বাবা, তুমি যদি আমাকে এবার নতুন একটা সাইকেল কিনে না দাও, তাহলে আমি আর স্কুলে যাব না। সে কি কথা? স্কুলে যাবি না মানে? স্কুলে না গেলে পড়াশোনা হবে কি করে? ক্লাসে সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। আমি অনেক ভালো ছাত্র, অথচ আমার একটা সাইকেলও নেই। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে কালকেই একটা নতুন সাইকেল কিনে দিব। এটা শুনে হাবু অনেক খুশি হয়ে গেল। আর পরদিন হাবুর বাবা হাবুকে একটি নতুন সাইকেল কিনে দিল। আর হাবু তার নতুন সাইকেল নিয়ে পরদিন স্কুলে গেল। দেখ রে, হাবু তো একটা নতুন সাইকেল কিনে ফেলেছে। যে করেই হোক, হাবুর এই সাইকেল আমাকে নষ্ট করতেই হবে। বাদল ও তার বন্ধুরা এসব নিয়ে কথা বলছিল। হাবু ক্লাসে ঢোকার পর বাদল ও তার বন্ধু মিলে হাবুর সাইকেলের পাম্প ছেড়ে দিল। তখন শিপু হাবুকে বলল, দেখ হাবু, বাদল ও তার বন্ধুগুলা তো সবসময় আগে ক্লাসে ঢুকে। আজ এত দেরি করলো কেন জানি? একদিন একটু দেরি হতেই পারে, এতে নিয়ে এত ভাবার কি আছে? আমার তো একটু ঘাবলা লাগছে। আরে, এখন এসব কথা বাদ দিয়ে ক্লাস কর। তারপর তারা ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে হাবু সাইকেল নেবে ঠিক তখনই কি, আমার সাইকেলে তো একটুও পাম্প নেই। পাম্পগুলো বের হয়ে গেল কিভাবে? পাম্প তো ছিলই, তাহলে এরকম হলো কি করে? দেখেছিস, হয়তো বাদল এসব করেছে। আজও সবার শেষে ক্লাসে ঢুকেছিল, ওই হয়তো এ কাজ করেছে। কি রে, এ কি হলো হাবু? নতুন সাইকেলের পাম্প এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তুই কি আমার সাইকেলে পাম্প ছেড়ে দিয়েছিলি নাকি? আমি আমি কেন তোর সাইকেলের পাম্প ছেড়ে দেব? আমার মনে হয় তুই এই কাজ করেছিস। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আরে রাখ তো তোদের এসব কথা, আমি এগুলো কিছুই করিনি। দেখলি হাবু, কিভাবে মিথ্যা কথা বলে চলে গেল? হ্যাঁ, চল হেঁটেই বাড়িতে যাই। তারপর দুজনে মিলে হেঁটে হেঁটে বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন বিকেল বেলা শিপু হাবুর বাড়িতে এলো। হাবু, কি রে হাবু? হ্যাঁ বল, কি হয়েছে? চল, আজ তোর সাইকেলে করে ঘুরে আসি। আচ্ছা চল। তারপর দুজনে মিলে সাইকেলে করে ঘুরতে লাগলো। তখনই তারা বাদলকে দেখতে পেল। সে অনেক দ্রুত সাইকেল চালাচ্ছিল আর হাবু আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিল। তখন বাদল হাবুকে বলল, কি আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে? সাইকেল চালাতে পারেই না। দেখ, আমি কত দ্রুত চালাই। আমার মতো পারবি নাকি? না বাদল, তোর মতো এত দ্রুত সাইকেল চালানোর কোনো ইচ্ছেই নেই আমার। তুই তো পারিস না, তাহলে কিভাবে চালাবি? দেখ হাবু, বাদল তোকে অপমান করছে। তুই একটু দ্রুত সাইকেল চালিয়ে ওকে দেখিয়ে দে। না শিপু, ওর মতো এত দ্রুত সাইকেল চালালে কোনো দুর্ঘটনা হতে পারে, বুঝলি? হাবু, তুই পারবি না সেটা বল, অযথা কাহিনী করিস না। এই দেখ, আমি কিভাবে দ্রুত সাইকেল চালাই। এই বলে বাদল অনেক জোরে সাইকেল চালাতে লাগলো। আর চালাতে গিয়ে একটা ট্রাকের ধাক্কা খেলো আর মাটিতে পড়ে গেল। বাদল অনেক ব্যথা পেল। তখন হাবু আর শিপু ওকে নিয়ে বাড়িতে চলে গেল আর ডাক্তার দেখালো।
আজ থেকে বাদল আর সাইকেল চালাতে পারবে না, ওর একটি পা ভেঙে গেছে। এসব কথা শুনে বাদল অনেক কান্না করতে থাকে। তখন হাবু বাদলকে বলে, তাতে কি হয়েছে? সাইকেল চালাতে না পারলে কি হবে? সাইকেলে চড়তে তো পারবে। বাদল আমাদের সাথে স্কুলে যাবে। সত্যি বলছো হাবু? তুমি আমাকে তোমাদের সাথে নিবে? হ্যাঁ, সত্যি বলছি। আমাকে তুমি ক্ষমা করে দাও হাবু, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি সব জানি বাদল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আজ থেকে তুমি আমার নতুন বন্ধু। এসব শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। গোপালগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত করিম। সে ছিল অনেক ভালো মানুষ, সবার বিপদে আপদে পাশে থাকতো। সেই করিমের একটা সন্তান আছে, তার নাম ছিল হাবু। সে তার বাবার মতো অনেক ভালো। একদিন বিকেল বেলা রাজু নামে এক লোক করিমের বাড়িতে আসে আর বলে, করিম চাচা, ও করিম চাচা, বাড়িতে আছেন? কিরে রাজু, বল কি হলো, এভাবে ডাকছিস কেন? আপনার কাছে কিছু টাকা ধার চাইতে আসলাম, যদি দিতেন তাহলে অনেক ভালো হতো। তা কত টাকা লাগবে তোর? এই বেশি না, 5,000 হলেই চলবে। আচ্ছা দাঁড়া, এখনই নিয়ে আসছি। তারপর করিম রাজুকে 5,000 টাকা দিয়ে দিল। তখন রাজু বলল, আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করলেন। আমি তাহলে এবার আসি। এই বলে রাজু সেখান থেকে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। গ্রামের সবাই তাদের জমিতে অনেক ফসল চাষ করত। একদিন হাবু তার বাবাকে বলল, আচ্ছা বাবা, সবাই তো জমিতে অনেক কিছু চাষ করে, কিন্তু তুমি করো না কেন? শুধু কি চাষ করলেই হয় বাবা? অনেক পরিশ্রম করতে হয়, দেখাশোনা করতে হয়, কিন্তু এগুলো করার মতো সময় যে আমার হয় না রে বাবা। তাতে কি হয়েছে বাবা? এবার থেকে তুমিও চাষ করবে আর আমি দেখাশোনা করব। বলুন না বাবা, করবে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে এবার চাষ করব। এসব শুনে হাবু অনেক খুশি হয়ে গেল। আর এবার হাবুর বাবা জমিতে ধানের চাষ করলো। বাবা, তুমি দেখো, এবার আমাদের অনেকগুলো ধান হবে। আমি অনেক যত্ন করব। আচ্ছা ঠিক আছে, তাই দেখা যাবে। এভাবেই অনেক দিন চলে গেল। ধানের গাছ আস্তে আস্তে বড় হতে লাগলো। হাবুও অনেক যত্ন নিতে লাগলো। বাবা, তোমার জমিতে ওষুধ দিতে হবে, আমাকে টাকা দাও তো। জমিতে যে ঔষধ দিতে হবে তুমি কিভাবে জানলে? আরে বাবা, আমাদের জমিতে প্রথম থেকেই তুমি যার কাছ থেকে ওষুধ কিনে এনেছিলে, আমি তার কাছ থেকে অনেক পরামর্শ নেই, আর এসব কিছু তার কাছ থেকেই শুনেছি। ও তাই বলো, আচ্ছা ঠিক আছে। এরপর হাবু টাকা নিয়ে দোকানে যায় আর দোকান থেকে ঔষধ নিয়ে আসে। আর গ্রামের একজন লোকের দ্বারা সে জমিতে ঔষধ দিয়ে নেয়। এভাবেই অনেক দিন চলে যায়। আরে বাহ, গাছগুলোতে তো ধান ধরেছে, আর এগুলো যদি পেকে যায় তাহলে তো অনেক ভালো হবে, আর বাবাও অনেক খুশি হবে। অন্যদিকে সে গ্রামে অনেক কৃষক তাদের জমিতে অনেক অনেক ফসল চাষ করেছে। তাদের সবার জমিতে ফসল অনেক ভালো হয়েছে। কিন্তু সেই গ্রামেই ঘটলো এক কালময় ঘটনা। গ্রামে এক দৈত্যের আবির্ভাব ঘটলো, কিন্তু এটা কেউ জানতো না। অন্যদিকে হাবু তার বাবাকে বলল, বাবা জানো,
আমাদের জমিতে এবার অনেক ধান হয়েছে, আর পাকলে সব ধান নিয়ে আসবো। তাই নাকি রে বাবা? তাহলে তো অনেক ভালো। এভাবেই অনেক দিন চলে গেল, ধান পেকে গেল। কিন্তু একদিন ঘটলো এক ঘটনা। সেই দৈত্য গ্রামের সকল ধান খেয়ে ফেললো, আর সেগুলো খেয়ে সেখানেই হাওয়া হয়ে গেল। পরদিন সকালবেলা বাবা চলো, ধানগুলো হয়তো পেকে গেছে, সেগুলো দেখে আসি। আচ্ছা বাবা, চল। এই বলে হাবু ও তার বাবা সেখান থেকে চলে গেল তাদের জমিতে। আর গিয়ে যা দেখলো তা দেখে তারা মাথায় হাত দিল। এসব আমি কি দেখছি বাবা? জমিতে তো কোনো ধান নেই। তাই তো দেখছি বাবা, কিন্তু বাবা ধানগুলো কোথায় গেল? বাবা বাবা, দেখো, শুধু আমাদের কেন, কারো জমিতেই কোনো ফসল নেই। এ কি সর্বনাশ! এসব আমি কি দেখছি? তখনই সেখানে রাজু চলে এলো, আর তার জমিতে কোনো ফসল নেই। হায় হায়, এসব আমি কি দেখছি? আমার জমির ফসলগুলো কোথায় গেল? কি ব্যাপার করিম চাচা, কি হলো এসব? আমি কি দেখছি? এসব তো আমিও দেখছি রাজু। শুধু তোমার কেন, আমারও জমিতে কোনো ফসল নেই। এই প্রথমবার আমি আমার জমিতে কিছু চাষ করেছি। কিন্তু চাচা দেখেন, শুধু আপনার নয়, প্রতিটা জমিতেই কোনো ফসল নেই, কিন্তু এগুলো কেমনে হলো? আমিও কিছুই বুঝতে পারছি না। এভাবেই তারা বাড়িতে চলে গেল। আর অনেক দিন চলে গেল। গ্রামের সবাই ফসল উঠাতে না পেরে অনেক সমস্যায় পড়ে গেল। তাই তারা আবারও চাষাবাদ করলো। আগের বারের মতো এবারও ঘটলো সেই ঘটনা। সেই দৈত্য আবারও হাজির হলো। এবার সেই দৈত্যকে হাবু দেখতে পেল আর বলল, তাহলে এই ব্যাপার, এই দৈত্য এসে আমাদের এই ফসলগুলো খেয়ে যায়, একে তো একটা শাস্তি দিতেই হবে। আর একদিন হাবু সেই দৈত্যের সামনে গেল আর বলল, এই দৈত্য, তুই আমাদের সকলের ফসল খেয়ে নষ্ট করছিস কেন? তুই আমাদের গ্রামে এলি কি করে? কে কে তুই? তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পেলি কোথা থেকে? বেশি কথা বললে তোকে আমি উড়িয়ে দিব। তুই আমাদের সবার ফসল নষ্ট করছিস, তোকে আমরা কেউ ছাড়বো না। ফু! যা, উড়ে যা। আহ! ও, সাহস থাকলে উপর থেকে নয়, নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর। একই সব বলছে ছেলেটা, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না। কি হলো, তুই আমার কথা শুনতে পারিসনি? নাম, নাম, নিচে নাম, নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর। কিন্তু কানা দৈত্য নিচে নেমে আসে না, কারণ সে হাবুকে দেখতেই পাচ্ছিল না। আর দৈত্য বলল, না, এখান থেকে আমি তোর সাথে যুদ্ধ করব। এই দেখ, তোকে এবার ফু দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দিব। কানা দৈত্য হাবুকে ফু দিতে গিয়ে অন্যদিকে ফু দিল। সেই ফু হাবুর গায়ে লাগলো না। তখন হাবু ভাবলো, আরে, কি হলো? এই দত্ত কি কানা নাকি যে আমাকে দেখতে পেল না, আর সেই ফু অন্য জায়গায় গেল? এবার আর একবার পরীক্ষা করি। দে, আরো ফু দে। দৈত্য ফু দিল, কিন্তু সেই ফু অন্য জায়গায় গেল। তখন হাবু বুঝতে পারলো এই দৈত্য কানা। তখন হাবু বলল, তাহলে এই দত্তকে এই গ্রাম থেকে তাড়ানো আমার পক্ষে একদম সোজা হয়ে গেল। এই বলে হাবু তাড়াতাড়ি বাড়িতে চলে গেল আর একটা পাইপ আনলো। সেটার ভিতরে চুনের পানি দেয়া ছিল। তখন হাবু সেটা দৈত্যের শরীরে ছিটিয়ে দিল, আর দৈত্য জোরে জোরে চেঁচাতে লাগলো। আহ! এটা কি হলো? আমার শরীরে এগুলো কি পড়লো? আমার পুরো শরীর তো জ্বলছে। দৈত্যের এমন চেঁচামেচিতে সেখানে অনেকেই জড়ো হয়ে যায়, আর সবাই বলতে থাকে, আরে কি হলো হাবু? কে চেঁচাচ্ছে এভাবে? বাবা, উপরে একবার তাকাও। আরে, এটা তো একটা দৈত্য। এখানে কেন?
তখন হাবু সব কথা বলে দিল। এসব শুনে হাবুর বাবা ও গ্রামবাসী অবাক হয়ে গেল। আর তখন সবাই সেই দৈত্যর গায়ে চুন ছিটিয়ে দিল, আর দৈত্য পড়ে যেতে লাগলো। এটা হতে পারে না, আমি আবার আসবো, আবার আসবো। এই চল চল, স্কুলের সময় শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেলে স্যার তো বকা দিবে রে। হাবু, আমার তো বেশি ভয় লাগছে রে, কারণ আমার তো কোনো পড়া হয়নি। আমি বরং বাড়িতেই ফিরে যাই, স্যারকে বলবো আমি অসুস্থ। এমনিতেই তোর পড়া হয়নি, আবার মিথ্যে কথা বলবি তাই না? বেশি কথা না বলে চল তাড়াতাড়ি। কিরে হাবু শিপু, তোদের স্কুলে আসতে এত দেরি হলো কেন রে? তোরা কি জানিস না ক্লাসের সময়সূচি? জি স্যার, জানি। আমরা আজকে আসার কোনো গাড়ি পাইনি স্যার, এজন্য আসতে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, যার যার ছিটে গিয়ে বস তোরা। তারপর হাবু আর শিপু তাদের সিটে গিয়ে বসে পড়লো। আর তখনই স্যার শিপুকে পড়া ধরলো, আর শিপু মনে মনে বলল, আমি জানতাম এই স্যারটা আমাকেই পড়া ধরবে, মানে আর কাউকে মনে হয় খুঁজে পায় না। এসে একটু শান্তি করে বসবো, সেটাও আর হলো না। কিরে, তোকে কি বললাম শুনতে পাসনি? নাকি আজকেও তোর পড়া হয়নি? ও, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য তোকে ক্ষমা করে দিলাম। যাক বাবা, বাঁচা গেল। আজ সূর্যটা যে কোন দিকে উঠেছে, স্যারটা অনেক ভালো। কাল থেকে ভালো করে পড়ে আসবো। এভাবেই হাবু আর শিপু তাদের ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে তারা বাড়িতে যেতে লাগলো। তখনই তারা জঙ্গলের পাশ দিয়ে একটা চিকন রাস্তা দেখতে পেল। তখন হাবু বলল, কি রে শিপু, এই রাস্তা দিয়ে আবার কোথায় যেতে হয় রে? আগে তো এখানে কোনো রাস্তা দেখিনি। চল তো, আজকে এই রাস্তা দিয়ে বাড়িতে যাব। আরে কি বলছিস এসব? আমরা তো এই রাস্তা চিনি না, জানিও না। এই রাস্তাটা কোথায় গেছে? যদি আমরা হারিয়ে যাই তাহলে কি হবে বল? তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? এক রাস্তা না পেলে অন্য রাস্তা ঠিকই পেয়ে যাব। কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি যাই এবার। তখনই সেই রাস্তা থেকে এক বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ ভেসে আসে। আর সেই কান্নার আওয়াজ শিপু ও হাবু দুজনেই শুনতে পায়। তুই কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে চল সামনে গিয়ে দেখি কে এভাবে কান্না করছে। আমার অনেক ভয় করছে রে, যদি কোনো ভূত হয় তখন তো আমাদের খেয়ে ফেলবে। ধুর, কি বলছিস এসব? চল তো এবার। তারপর তারা সেই রাস্তা দিয়ে সামনে যেতে থাকে। আর তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায়। তখন হাবু সেই লোকটিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার দাদু, কি হয়েছে আপনার? এখানে বসে এভাবে কান্না করছেন কেন? আমার এক ছোট নাতনি ছিল বাবা, সে আমার সাথেই ছিল, আর তাকে এক রাক্ষস তুলে নিয়ে গেছে। তোমরা আমার নাতনিকে বাঁচাও, ও ছাড়া যে আমার কেউ নেই। আচ্ছা দাদু, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার নাতনিকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। চল শিপু। এসব তুই কি বলছিস? ওখানে যাবি মানে ওই রাক্ষস তো আমাদেরকেও মেরে ফেলবে। তুই এত ভয় পাস কেন বলতো? একজন বিপদে পড়েছে আর তুই কি না এসব বলছিস? চল তো এবার। তারপর হাবু আর শিপু সেই রাস্তা দিয়ে যেতে থাকে। আর তারা যাওয়ার পর সেই বুড়ো লোক এক রাক্ষসে পরিণত হয় আর জোরে জোরে হাসতে থাকে। ছেলে দুটোকে অনেক বোকা বানালাম, অনেক দিন থেকে ভালো মন্দ খাওয়া হয় না, আজকে মন ভরে দুটো ছেলেকে খাওয়া যাবে। হা 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 হা। এবার এই রাস্তাটা বন্ধ করে দেই। তারপর সেই রাক্ষসটি সেই সবগুলো রাস্তা বন্ধ করে দিল। আর অন্যদিকে হাবু আর শিপু হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল। আর তারা চারিদিকটা ভালো করে দেখলো। আরে আমরা এটা কোথায় এলাম? এর চারিদিকে তো বন্ধ। আর দেখাবো, আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেটাও তো খুঁজে পাচ্ছি না। সেটাই তো দেখতে পাচ্ছি। চল চারিদিকটা ঘুরে দেখি কি হয়েছে এখানে।
তারপর তারা সেই দিকে ঘুরতে থাকে। অন্যদিকে হাবুর মা হাবুর জন্য অনেক চিন্তা করতে থাকে আর বলে, আরে আমার ছেলেটা কোথায় গেল? স্কুল থেকে আসতে তো আর এত সময় লাগে না। কি যে হলো, সামনে গিয়ে একটু দেখে আসি তো। এসব বলে হাবুর মা বাহিরে বের হয়ে গেল আর হাবুকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে শিপুদের বাড়িতে গেল আর বলল, ভাবি, শিপু কি বাড়িতে আছে? না ভাবি, শিপুও বাড়িতে আসেনি। ও তো হাবুর সাথে স্কুলে গেছে, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেল, এখনো আসছে না। হাবু তো এখনো বাড়িতে এলো না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। এসব ভেবে তারা অনেক চিন্তা করতে থাকে। অন্যদিকে হাবুরা কি করবে কিছুই বুঝতে পারলো না। আর তখনই সেখানে সেই রাক্ষসটি হাজির হলো। তোরা এখন আমার দখলে, আর তোরা এখন এখান থেকে বের হতে পারবি না। শয়তান রাক্ষস, তুই আমাদের এখানে এনেছিস কেন? আমি এক মৃত লোক সাথে তোকে এখানে নিয়ে এসেছি। এবার তোদের আমি খেয়ে ফেলবো। হাবু, আমি আগেই বলেছিলাম এইদিকে না আসি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এবার যদি আমরা মরে যাই তাহলে কি হবে বলতো? এবার তোদের কেউ বাঁচাতে পারবে না, আর এই জায়গায় তো কখনো কেউ আসতেই পারবে না, কারণ এই জায়গা হলো পাতালপুর, আর আমি হলাম পাতালপুরের রাক্ষস। এবার হবে খেলা। তখন হাবু শিপুর কানে কানে বলতে লাগলো, এই রাক্ষস খুব চালাক, আর আমরা এখান থেকে বেরো হতে পারবো না, আর আমাদের এখান থেকে যে করে হোক বেরোতে হবে। কোনো একটা বুদ্ধি বার কর এখান থেকে বাঁচার। আমার মাথায় তো কিছুই আসছে না রে, শুধু ভয় লাগছে। তারপর হাবু ভাবতে লাগলো যে কি করবে। হাবু লক্ষ্য করলো পাতালপুরে সবকিছু সবুজ রঙের দেখতে। এখানের সব গাছপালা, মাটি সবগুলোই সবুজ রঙের। আমার মনে হয় এর সাথে কোনো কানেকশন আছে। তখনই হাবু অনেকক্ষণ ভাবলো যে সে কি করবে। তখনই সেগুলো ভাবতে ভাবতে সে একটি ছোট গাছের ডাল ভাঙলো। আর তখনই, এই কি করছিস তুই? আমার লাগছে তো, ছাড় ওটাকে। এই ডাল ভাঙতে রাক্ষসের ব্যথা লাগছে মানে এই তাহলে কানেকশন? তখনই হাবু শিপুকে ডাক দেয় আর সব কথা খুলে বলে। আর সেখানে একটি ছোট কাঁচি দেখতে পায়, আর সেটা দিয়ে সবগুলো গাছ কেটে ফেলে। আর রাক্ষসটি চিল্লাতে লাগলো, এই বাচ্চা কি করছিস এসব? ছাড় এগুলো। সবগুলো গাছ কেটে ফেলাতে সে রাক্ষস মারা গেল। অন্যদিকে সেখানকার সব গাছ হাওয়া হয়ে গেল, আর সেই গাছগুলো থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে এলো। তার মানে এই রাক্ষস এদের নিয়ে এসেছিল, আর এই সবকিছু ধ্বংস হওয়ার কারণে সবাই মুক্তি পেল। সেখানে থাকা সব বাচ্চাগুলো হাবু ও শিপুকে ধন্যবাদ দিল, আর সবাই একসাথে বাড়িতে পৌঁছে গেল। আর সেই পাতালপুরের রাক্ষস থেকে সবাই মুক্তি পেল, আর জায়গা অনেক সুন্দর হয়ে গেল।